বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুলতানা রাজিয়া, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমার আরও একটি অনলাইন ক্লাসে। কর্ণফুলী সরকারি কলেজের বিএ বিএসএস প্রথম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বিএ বিএসএস প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, তোমরা জানো যে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রটি দুটো ভাগে বিভক্ত। একটি হচ্ছে সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান, দ্বিতীয় বিভাগটি হচ্ছে নৃবিজ্ঞান, সামাজিক ইতিহাস, আর দ্বিতীয় বিভাগটি হচ্ছে নৃবিজ্ঞান। তো আমি গত বেশ কয়েকটি ক্লাসে তোমাদের সামাজিক ইতিহাস থেকে অনেকগুলো অধ্যায় পড়িয়েছি। আজ আমি তোমাদের দ্বিতীয় যে অংশটি আছে, এই দ্বিতীয় পত্রের নৃবিজ্ঞান বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। যারা তোমরা ইন্টারমিডিয়েটে সমাজবিজ্ঞান পড়েছ, তোমরা প্রায় প্রত্যেকেই নৃবিজ্ঞান বিষয়টির সাথে পরিচিত আছো, কারণ সেখানে আমরা অন্তত একটি অধ্যায় পুরোপুরি পড়েছিলাম যে সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের কী সম্পর্ক। হ্যাঁ, তো এই আমাদের এই যে স্নাতক ক্লাস শ্রেণীতে নৃবিজ্ঞান একটি আলাদা বিষয় হিসেবে, অনার্সে তো একেবারেই আলাদা বিষয় হিসেবে পড়ানো হয়, তবে আমাদের ডিগ্রিতে এটা সমাজবিজ্ঞানের দ্বিতীয় পত্রের সামাজিক ইতিহাসের একটি অংশ হিসেবে নৃবিজ্ঞান পড়ানো হয়। তো আসো আমরা দেখি যে নৃবিজ্ঞান শব্দটি কোথা থেকে এসছে এবং এটির মানে তোমার অর্থ কী। নৃবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যানথ্রোপোলজি। স্ক্রিনে দেখো, নৃবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যানথ্রোপোলজি। গ্রিক শব্দ অ্যানথ্রোপস অর্থাৎ মানুষ ও লগস হলো জ্ঞান, এর সমন্বয়ে গঠিত অ্যানথ্রোপোলজির শাব্দিক অর্থ হচ্ছে মানব সম্বন্ধীয় বৈজ্ঞানিক গঠন ও পাঠ। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে আমরা নৃবিজ্ঞান কি, আজকে আমরা যেটি আমাদের যে টপিকটি সেটি হচ্ছে নৃবিজ্ঞান কি এবং এর পরিধি কতটুকু, এর বিষয়বস্তু কি, এটাই মূলত আমরা আলোচনা করতে চেষ্টা করব। চলো শিক্ষার্থীরা, আমরা নৃবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন নৃবিজ্ঞানীরা নৃবিজ্ঞানকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। তবে আমি একটা সাদামাটা কথা বলে নেই, নৃ শব্দের অর্থ হচ্ছে নর বা মানুষ, এই মানুষের যে বিজ্ঞান। তো তোমরা বলতে পারো সমাজ বিজ্ঞানও তো মানুষ সম্পর্কিত বিজ্ঞান, তবে নৃবিজ্ঞান মূলত হচ্ছে মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যতের নিয়মতান্ত্রিক যে পাঠ, সেটি হচ্ছে নৃবিজ্ঞান। অথবা মানুষের উৎপত্তি ক্রমবিকাশ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে, বা তার সংস্কৃতির উৎপত্তি ক্রমবিকাশ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে, সেটি মূলত নৃবিজ্ঞান। তো চলো আমরা বিভিন্ন সমাজ বিজ্ঞানীরা এটা কীভাবে সংজ্ঞায়িত করেছেন, এই নৃবিজ্ঞানের পরিধি কতটুকু, এই কী বিষয়গুলো নিয়ে, মানব সমাজের কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে, সেটি আমরা আলোচনা করতে চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমার ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে সামাজিক বিজ্ঞানের একটি পৃথক শাখা হিসেবে ইউরোপে নৃবিজ্ঞানের আনুষ্ঠানিক চর্চা শুরু হয়। ফ্রান্স, ইংল্যান্ড এর আদি নাম ছিল এথনোলজি বা জাতিতত্ত্ব। কিন্তু পরবর্তী সময়ে তোমার 1871 সালে অ্যানথ্রোপোলজিক্যাল ইনস্টিটিউট অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড গঠিত হলে এ ধারণার অবসান ঘটে এবং এথনোলজি এর পরিবর্তে অ্যানথ্রোপোলজি শব্দটি ব্যবহার শুরু হয়। এই মোটামুটি হচ্ছে তোমার এই নৃবিজ্ঞানের পথ চলার যে ইতিহাস। তবে এই 100 বছরের যে পথ পরিক্রমা, এটা বিভিন্ন শাখার চিন্তাবিদ ও গবেষকদের নৃবিজ্ঞান বিষয়ে গবেষণা চর্চার ফলশ্রুতিতেই একটি স্বতন্ত্র বিজ্ঞান বা ডিসিপ্লিন হিসেবে যাত্রা শুরু হয়। তো আসো আমরা দেখি যে অ্যানথ্রোপোলজি কথাটি কোথা থেকে উদ্ভূত হয়েছে। নৃবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যানথ্রোপোলজি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ANTHROPOLOGY, অ্যানথ্রোপোলজি। আলাদা আলাদা করে দেখো, অ্যানথ্রোপোলজি কেমন। তো এটি একটি গ্রিক শব্দ অ্যানথ্রোপস অর্থাৎ মানুষ, আর লগস হলো জ্ঞান, এই সমন্বয়ে গঠিত হয়েছে অ্যানথ্রোপোলজি, যার শাব্দিক অর্থ হচ্ছে মানব সম্বন্ধীয় বৈজ্ঞানিক পঠন ও পাঠকে বোঝানো হয়। অর্থাৎ অ্যানথ্রোপোলজি দিয়ে শাব্দিকভাবে মানুষ সম্পর্কে যে বৈজ্ঞানিক পাঠ, এটাকেই বোঝানো হয়ে থাকে। নৃবিজ্ঞানী হোভেল এটাকে সংজ্ঞায়িত করেছেন এভাবে যে অ্যানথ্রোপোলজি ইজ দ্য, একটু দেখো স্ক্রিনে, একটু কাছে থেকে দেখাচ্ছি, হ্যাঁ,
হোভেল, HOEVLE, হোভেল, তিনি বলেছেন অ্যানথ্রোপোলজি ইজ দ্য সায়েন্স অফ ম্যান অ্যান্ড হিজ কালচার। নৃবিজ্ঞান হলো মানুষ ও তার সংস্কৃতির বিজ্ঞান। অর্থাৎ মানুষের উদ্ভব বিকাশ নিয়ে যেমন আলোচনা করে, তেমনি তার সংস্কৃতির উদ্ভব বিকাশ নিয়েও কিন্তু নৃবিজ্ঞান বিস্তৃত আলোচনা করে। তারপরে হ্যাভিল্যান্ড এর মতে অ্যানথ্রোপোলজি ইজ দ্য সিস্টেম্যাটিক স্টাডি অফ হিউম্যান বিংস পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড কালচার। অর্থাৎ মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যতের যে নিয়মতান্ত্রিক পাঠ, সেটি হলো নৃবিজ্ঞান। তারপরে তোমার হার্সকোভিটস বলেছেন, তিনিও একজন নৃতাত্ত্বিক, তিনি বলেছেন অ্যানথ্রোপোলজি ইজ দ্য স্টাডি অফ ম্যান হিজ ওয়ার্ক বাই অ্যাপ্লাইং অ্যানথ্রোপোলজিক্যাল মেথড। হ্যাঁ, এই যে গেল অন্তত 3 জন নৃবিজ্ঞানীর আমরা এই নৃবিজ্ঞান সম্পর্কে যে তারা মানে কীভাবে একে সংজ্ঞায়িত করেছেন সেটি আমরা দেখতে পেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে সংজ্ঞাগুলোর মধ্য দিয়ে আমরা মূলত যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে যে নৃবিজ্ঞান হচ্ছে মানুষ ও তার সংস্কৃতির বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতের যে নিয়মতান্ত্রিক পাঠ, সেটিকেই আমরা তোমার নৃবিজ্ঞান বলবো। মূল কথা হচ্ছে নৃবিজ্ঞান মানুষের সামগ্রিক পাঠ হলেও এর জ্ঞান আহরণ, বিশ্লেষণের প্রেক্ষাপটে স্ব কর্মক্ষেত্রে রয়েছে একটা স্বাতন্ত্রতা। নৃবিজ্ঞানের বিভিন্ন মহাদেশ, নরগোষ্ঠী, বর্ণ, ধর্ম, অর্থনীতি, সংগঠনের সমাজ নিয়ে গবেষণা করে। নৃবিজ্ঞান মানুষকে প্রাণী জগতের একটি বিশিষ্ট জীব হিসাবে পাঠ করে। এই যে প্রাণী জগতে এত কিছু আছে, এত প্রাণী সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তার সমস্ত সৃষ্টির মধ্যে তোমার বিশিষ্ট একটা জীব হিসেবে এটাকে নিয়ে নৃবিজ্ঞানী এই মানব গোষ্ঠীকে নিয়ে অধ্যয়ন করেন। প্রাণীজগতের অংশ হিসেবে মানুষের উৎপত্তি, বিবর্তন, দৈহিক বিকাশ, তার কঙ্কালের গড়ন, প্রজনন, প্রধান নরগোষ্ঠীকে চিহ্নিত করা তথা আদিম ও আধুনিক মানুষের জাতিগত বিভিন্নতা, প্রজাতি সম্পর্কে পঠন পাঠন গবেষণাও এই নৃবিজ্ঞান করে থাকে। এই যেমন ধরো যে মানুষ কোথা থেকে আসলো, যে মানুষকে আদিতে এরকমই ছিল না অন্য কোনো চেহারার ছিল, তাদের দৈহিক উচ্চতা, দৈহিক গড়ন কি এখনকার মতো বর্তমানে আমরা যেরকম মানুষ দেখছি তো এরকম ছিল না, আর একটু অন্য ধরনের ছিল। এই যে আমরা নিয়ান্ডারথাল মানব, তারপরে এই যে আমরা পিকিং মানবগুলো পড়ি আমরা, সেগুলো সেখানে আমরা দেখেছি যে নিয়ান্ডারথাল মানবের চোয়ালগুলো বেশ লম্বা। হ্যাঁ, পিকিং মানবের চেহারাটা কেমন যেন একটু মানে চাপা ধরনের। এই যে আমরা এই ভিন্ন মানব গোষ্ঠী দেখি, এগুলাই আসলে নৃবিজ্ঞানের এই যে গবেষণা থেকে উঠে আসা একটি ফসল। তো যেটা বলছিলাম যে আমরা এছাড়া আরেকটা যে সারা পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষের যে শ্রেণী বিভাজন করেছে, এটিও কিন্তু নৃবিজ্ঞানেরই পাঠের ফল। এই যে আমরা, তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা ইন্টারমিডিয়েটে তোমাদের ফার্স্ট ইয়ারে পড়িয়েছিলাম যে মঙ্গোলীয় নৃগোষ্ঠী যে বিভাজন আমরা পড়ছি, মঙ্গোলীয়, তারপরে তোমার পড়িয়েছিলাম যে নিগ্রোয়েড নরগোষ্ঠী, অস্ট্রালয়েড। হ্যাঁ, এই যে আমরা পড়িয়েছিলাম তোমাদের মানব জাতির যে মানুষের যে চেহারা, শরীরের গঠন, চুলের গঠন, গায়ের রং, এগুলোর উপর ভিত্তি করে যে মানব জাতিকে যে 4টি ভাগে ভাগ করা হয়েছিল, সেটি নৃবিজ্ঞানেরই গবেষণার ফসল কিন্তু। তো যেটা বলছিলাম যে এই যে এইভাবে মানুষের যে অতীত বর্তমান নিয়ে যে গবেষণা করা, এটি হচ্ছে আসলে নৃবিজ্ঞানের মূল বিষয়। এছাড়া মানব জীবাশ্ম অধ্যয়নের মাধ্যমে মানুষের বিবর্তনের ইতিহাস পর্যালোচনা করে এক্ষেত্রে বলা যায় নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি সম্পর্কেও অধ্যয়ন করে। অর্থাৎ জীবাশ্ম কি, এই যে মাটির নিচে মানুষের দেহের দেহাবশেষের যে একটা এরকম চাপা পড়তে পড়তে সেগুলো একসময় একেবারে শক্ত পাথরের মতো হয়ে যায়, এগুলাই জীবাশ্ম। এই যে জীবাশ্মগুলোকে নিয়ে গবেষণা করে বের করা যে এই দেহটি কত শত বছর আগের, কোন ধরনের মানব গোষ্ঠীর, এই পরীক্ষা নিরীক্ষা করে মানে এই যে জীবাশ্মকে নিয়ে যে গবেষণা করা, এটিও কিন্তু নৃবিজ্ঞানেরই একটা অংশ। তো এই জন্যই বলা হয় নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি সম্পর্কে অধ্যয়ন করে। আসো আমরা দেখি নৃবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু কী কী। আসো আমরা একটু স্ক্রিনে দেখাতে চেষ্টা করি তোমাদের। তো
শিক্ষার্থীরা তোমরা একটু স্ক্রিনে দেখো যে আমরা এই পর্যায়ে যেটি আলোচনা করব সেটা হচ্ছে নৃবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু। অর্থটা কি? অর্থাৎ নৃবিজ্ঞান যে মানুষের যে মানুষ ও তার সংস্কৃতির যে নিয়মতান্ত্রিক পাঠ করবে সেটা কতদূর করবে, মানুষের কোন কোন বিষয়ে, মানে তার পরিধি কতটুকু, সে কতটুকু পর্যন্ত অধ্যয়ন করতে পারবে, কতটুকু পর্যন্ত এটা নিয়ে কাজ করতে পারবে, এবং সে মানুষ সংক্রান্ত কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করবে, এটাই হচ্ছে মূল কথা। কেমন? তো প্রথমত আমরা দেখব নৃবিজ্ঞান মানব সম্বন্ধীয় বিজ্ঞান। এটা অর্থাৎ এটা এমন একটি বিজ্ঞান এটা শুধুমাত্র মানুষকে নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞান আদিবাসী মানুষ সম্পর্কিত তথ্য ভাণ্ডার হিসেবে নৃবিজ্ঞানকে ব্যবহার করে। মানুষের জৈবিক এবং আবয়বিক যে বা সাংস্কৃতিক বা সামাজিক দিকের পর্যালোচনাই হচ্ছে এর বিষয়বস্তু। অর্থাৎ একটা মানুষরা দেখতে কেমন, সেটা হচ্ছে তার আবয়বিক, অর্থাৎ তার অবয়বটা কেমন, এছাড়া তার সংস্কৃতি কী ধরনের, কোন ধরনের মানুষের কোন ধরনের সংস্কৃতি, কোন অঞ্চলের মানুষের কেমন সংস্কৃতি, তার বর্তমান সংস্কৃতিটা কেমন, অতীতের সংস্কৃতি কী ছিল। তোমরা তো জানো সংস্কৃতি হচ্ছে জীবনযাপন প্রণালী, অর্থাৎ মানুষ তার জীবনযাপন করতে গিয়ে যা কিছু সৃষ্টি করে সেই সকল সৃষ্টির সমষ্টি হচ্ছে সংস্কৃতি। তো এই যে একটা মানুষ তার অতীত থেকে বর্তমান পর্যন্ত যা কিছু সৃষ্টি করে সেটি নিয়েও কিন্তু নৃবিজ্ঞান আলোচনা করে, অর্থাৎ মানুষের সংস্কৃতি নিয়ে আলোচনা করে বা সামাজিক দিকেরও পর্যালোচনা করে। নৃবিজ্ঞানের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলা যায় যে বিজ্ঞান মানুষের উদ্ভব বা তার উৎপত্তি, তার ক্রমবিকাশ, তার গড়ন, প্রকারভেদ, তার দৈহিক বৈশিষ্ট্যের আদিরূপ কী ছিল, বর্তমানের বিবর্তনের ফলে এরূপ বৈশিষ্ট্যের কী পরিবর্তন হয়েছে, তার সাংস্কৃতিক বৈশিষ্ট্য কীরূপ, এসব বিষয় নিয়ে পর্যালোচনা এবং বিশ্লেষণ ও ব্যাখ্যাদান করাই হচ্ছে নৃতত্ত্বের মূল কাজ, মূল পরিধি বা মূল বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছ। দ্বিতীয়ত আমরা দেখব যে নৃবিজ্ঞান হচ্ছে মানুষ ও তার সংস্কৃতি নিয়ে আলোচনা করে। ওই যে বললাম যে সে তার সংস্কৃতি নিয়েই আলোচনা করে, অর্থাৎ নৃবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে মানুষ ও তার সংস্কৃতি। মানুষ হচ্ছে অন্তর্দর্শী, চিন্তাশীল ও আত্মসচেতন জীব, যেটা অন্যান্য প্রাণী থেকে কিন্তু ভিন্ন। মানুষের এই স্বভাবজাত প্রকৃতি বিশ্লেষণ করাই বিজ্ঞানীদের মুখ্য উদ্দেশ্য। এই উদ্দেশ্য সাধন করতে গিয়ে নৃবিজ্ঞানীগণ বিভিন্ন ধরনের গবেষণায় রত হন। তাদের গবেষণার ফলশ্রুতি হিসেবে নৃবিজ্ঞানের বিভিন্ন তথ্য ও তত্ত্ব উদ্ঘাটিত হয়েছে। ফলে আধুনিককালে নৃবিজ্ঞানের বিষয়বস্তু ক্রমেই সরল থেকে কিন্তু জটিল রূপ লাভ করছে। তৃতীয় যে পয়েন্টসটি আমরা দেখব যে পরিধি, সেটি হচ্ছে নৃবিজ্ঞান জীবজগতের সাথে মানুষের সম্পর্ক বিষয়ে পাঠ করে, অর্থাৎ মানুষের সাথে জীবজগতের কতটুকু সম্পর্ক, কী ধরনের সম্পর্ক, সেটা নিয়ে আলোচনা করে। অর্থাৎ আমরা প্রকৃতির সাথে জীবন সংগ্রামে লড়াই মানুষকে প্রকৃতির রহস্য সাথে পরিচালিত করে। অর্থাৎ তোমরা আমাদের পূর্বের যে ক্লাসগুলো সে আলোচনায় দেখেছো যে মানুষ এই প্রকৃতিতে খুব অসহায় অবস্থায় কিন্তু এসছে। তার জন্য এই যে আজকে আমরা যে একটা মানুষ জন্মে যে একটা ঘর পায়, একটা খাবারের নিশ্চয়তা পায়, আত্মরক্ষার নিশ্চয়তা পায়, তখন তোমার এই যে মানে তোমার তার বাইরের জগতের সাথে তার কোনো রকম সে যে একটা কি বলবো এটাকে নিরাপত্তা পায়। এই নিরাপত্তা কিন্তু আগের সেই সময়ে যে প্রাচীন যে যুগটা মানুষের শুরুটা যখন হয়েছে তখন কিন্তু এরকম যে একটা পশুর বাচ্চা জন্মের পরে, যেমন বাঘ যে কোনো সময় খেয়ে ফেলতে পারে, একটা গরুর বাচ্চা জন্মের পরে বা একটা মহিষের বাচ্চা, একটা হরিণের বাচ্চা জন্মের সাথে সাথে বাঘ কিন্তু খেয়ে ফেলতে পারে, সিংহ খেয়ে ফেলতে পারে, অজগর গিলে ফেলতে পারে। এই যে একটা সম্ভাবনা, তখন মানুষের জীবনও কিন্তু এরকম ছিল যে কোনো নিরাপত্তার সুযোগ ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, আত্মরক্ষার কোনো কিছুই তার জানা ছিল না। তো সেই রকম একটা অবস্থা থেকে এই প্রকৃতির সাথে লড়াই করে মানুষ কিভাবে নিজের জীবনকে আজকের অবস্থায় এনেছে এবং প্রকৃতি সম্পর্কে জানতে গিয়ে মানুষ নিজেকে জানার যে প্রয়াসে জড়িত হয়ে পড়েছে, যে পরিবেশের সাথে কিভাবে মানুষ খাপ খাওয়াবে, কিভাবে বিরুদ্ধ পরিবেশে নিজেকে টিকিয়ে রাখবে, এই করতে গিয়ে যে মানুষ যে প্রকৃতিকে জানার যে প্রয়াস পেয়েছে, কারণ মানুষ প্রকৃতির একটি অংশবিশেষ ছাড়া তার কিছু না, তাই না? ফলে মানুষকে অধ্যয়ন করতে গিয়ে নৃবিজ্ঞানীরা জীবজগতের সাথে মানুষের সম্পর্ক খুঁজে পেয়েছেন।
এই সম্পর্ক খুঁজতে গিয়ে তোমার প্রাথমিক পর্যায়ে বিবর্তনধর্মী জীববিজ্ঞান নৃবিজ্ঞানের বিষয়বস্তুর প্রাথমিক ভিত তৈরি করেছে, যে অর্থাৎ যে জীববিজ্ঞান এটা বোঝাতে চেয়েছে যে মানুষ বিবর্তনের মধ্য দিয়ে আজকের অবস্থায় এসে পৌঁছেছে, ধাপে ধাপে তার নিজেকে উন্নততর পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। ফলে ফলে মানুষের উৎপত্তি এবং সমাজে তার বিকাশ বিস্তৃতি সম্পর্কে জ্ঞান আহরণ করতে গিয়ে নৃবিজ্ঞান দেখেছে যে জীব জগতের সাথে মানুষের কিন্তু একটি ওতপ্রোতভাবে সম্পর্কে জড়িত আছে। তো এই জন্য মানুষের উৎপত্তি ও জৈবিক বিকাশ এবং প্রাণী জগতে মানুষের স্থান নির্ণয় ও বিবর্তন ধারাকে বিশ্লেষণের মধ্যে সীমিত না রেখে আধুনিক জগতে বা সমকালীন বিশ্বে মানুষকে নিয়ে বৈজ্ঞানিক যে পঠন চর্চায় গিয়ে চলেছে, মূলত মানব জীবন এই চর্চা করতে গিয়ে মানব জীববিজ্ঞান নামে একটি বিজ্ঞানের উৎপত্তি ঘটেছে। ঠিক আছে, তো আমরা চতুর্থ যে পয়েন্টসটি সেটি দেখব যে মানুষের উৎপত্তি বিকাশ ও সমাজের উৎপত্তি বিকাশ নিয়েও এটি কিন্তু আলোচনা করে। শুধুমাত্র মানুষের উৎপত্তি না, মানুষের উৎপত্তি এবং সেই মানুষটা সেই উৎপত্তি পরে কীভাবে বিকশিত হলো, ধাপে ধাপে বিবর্তনের মধ্য দিয়ে কীভাবে আজকের আধুনিক মানুষে পরিণত হলো, এবং সেই সময়ের সমাজটাও কীভাবে ক্রমবিবর্তনের মধ্য দিয়ে বিকশিত হয়ে আজকের অবস্থায় এসছে, এটিও কিন্তু নৃবিজ্ঞানের আলোচনার বিষয়। 5 নম্বরে আমরা দেখব যে নৃবিজ্ঞান জাতি, বর্ণ, মানুষের প্রাক ইতিহাসও পর্যালোচনা করে, যে আজকের যে আমরা মানুষকে দেখতে পাচ্ছি এটার পেছনে যে একটা ইতিহাস আছে, যে প্রাগৈতিহাসিক যুগের যে ইতিহাস, সেটাও কিন্তু আলোচনা করে। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে সমকালীন বিশ্বের অন্যান্য জাতি গোষ্ঠীর তুলনামূলক আলোচনাও করে এই নৃবিজ্ঞান। কেমনি এটা মানবীয় জগতে যখনই আমরা কোনো প্রচেষ্টা সম্পর্কে আলোকপাত করি, তখনই আমরা মানুষের একটা স্বভাবগত ভাবমূর্তি আমাদের সামনে চলে আসে, সেটি হচ্ছে যে সে মানুষ তার প্রকৃতির সাথে একটা কি বলে যুদ্ধ করে পরে সখ্যতা তৈরি করে, প্রকৃতিকে সে বশ মানাতে পারে একটা সময় এসে, তাই না? তো এরকম একটা পর্যায়ে মানুষ যে বিশ্বের যে অন্যান্য জাতিগোষ্ঠীর এক একটা অঞ্চলের মানুষ এক একভাবে নিজেকে খাপ খাওয়ায়, এক একভাবে নিজের সাথে পরিবেশের সাথে নিজেকে অভিযোজন ঘটায়। তো এই যে অভিযোজন ঘটাতে গিয়ে দেখা যায় যে বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠী, এক একটা জাতিগোষ্ঠী এক এক সংস্কৃতির ধারক বাহক হয়, এক একটা জাতিগোষ্ঠীর শারীরিক গঠন, গায়ের রং, খাদ্যাভ্যাস এক এক রকম হয়। এই নৃবিজ্ঞানে বিভিন্ন বিশ্বের যে বিভিন্ন জাতিগোষ্ঠীরা আছে প্রত্যেকের একটা তুলনামূলক আলোচনায় আমরা সাধারণভাবে অন্তত আমাদের দেশে তোমাদের চোখের সামনে যেটি আছে, যে আমাদের বাংলাদেশের যে তোমার উপজাতীয় জনগোষ্ঠী আছে, আদিবাসী জনগোষ্ঠী আছে, তাদের সাথে যে সাধারণ বাঙালি জনগোষ্ঠী আছে, এই যে তুলনামূলক আলোচনাটিও কিন্তু যে তার বাঙালিদের খাদ্যাভ্যাস কেমন, পাহাড়িদের উপজাতীয়দের খাদ্যাভ্যাস কেমন, বাঙালি জাতিগোষ্ঠীর দৈহিক গড়ন কেমন, উপজাতীয় জনগোষ্ঠীর দৈহিক গড়ন কেমন, এই যে একটা তাদের সংস্কৃতির যে মধ্যে যে ভিন্নতা, এই বিষয়গুলো যেমন আলোচনায় আছে, তেমনি সারা পৃথিবীর বর্তমান সময়ে যে বিশ্বের যে কোনো সময়ে যে সময়ে আলোচনা যেমনটা হবে, অতীতের হলে বিশ্বের অন্যান্য জাতিগোষ্ঠীর, বর্তমান হলে বিশ্বের অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে যে তুলনামূলক আলোচনা, এটিও কিন্তু নৃবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপর আসো মানব সংস্কৃতির অভিন্নতার মূল্যায়ন করে। কিভাবে মানব সংস্কৃতির যে অভিন্নতার মূল্যায়নটা কিভাবে হয় সেটি আমরা আলোচনা করব। নৃবিজ্ঞান যখনই কোনো সংস্কৃতির আলোচনা বা অনুশীলন করে, তখনই সংস্কৃতির একটি বিশেষ পরিমণ্ডল বা অঞ্চলকে চিহ্নিত করতে হয়। সংস্কৃতির ব্যাপক আলোচনায় সংস্কৃতির উৎপত্তির প্রশ্নটি যেমন এসে পড়ে, সেক্ষেত্রে সংস্কৃতির ব্যাপক প্রসারণ, বিস্তরণ, সংস্কৃতায়ন এ সকল বিষয়গুলো জড়িত থাকে। ফলে একদিকে যেমন আধুনিক সভ্যতার দিকে এগিয়ে যাওয়া সাংস্কৃতিক প্রলক্ষণগুলোর তোমার কার্যকরী ভূমিকা তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা বললাম যে মানব সংস্কৃতির অভিন্নতারও কিন্তু এটি মূল্যায়ন করে, অর্থাৎ সংস্কৃতি
প্রত্যেকের যে মানুষের যে সংস্কৃতি, হ্যাঁ এক একটা অঞ্চলে এক এক রকমের সংস্কৃতি গড়ে ওঠে, এক একটা জাতিগোষ্ঠীর এক এক ধরনের সংস্কৃতি, কিন্তু সংস্কৃতি যে মানুষের প্রত্যেকটি মানুষই যে কোনো সংস্কৃতির ধারক এবং বাহক, সেটি সম্পর্কে যে সেটি যে অভিন্ন, অর্থাৎ প্রত্যেক মানুষই একটা সংস্কৃতির ধারক বাহক থাকে, সেই বিষয়টিও কিন্তু তোমার নৃবিজ্ঞান আলোচনা করে। এরপরে যেটি আসবে, এটি একাধারে মানব জীববিজ্ঞান এবং সাংস্কৃতিক জীববিজ্ঞান হিসেবেও এটি কিন্তু আলোচিত হয়ে থাকে। অর্থাৎ তোমার মানুষের মানে তুমি কি বলবো যে বিষয়বস্তুর ব্যাপকতা থাকা সত্ত্বেও নৃবিজ্ঞান কিন্তু একটি সাধারণ নীতির মাধ্যমে মানুষকে জৈবিকভাবে জানার সাধারণ সূত্র অনুকরণ করে। এর ফলে কি হয়, বহু সংখ্যক মানবদেহকে পরীক্ষা নিরীক্ষা করে বহু পরিমাপের মাধ্যমে মানুষের আঙ্গিক পার্থক্য নিরূপণ করতে যেমন প্রচেষ্টা চালানো হয়, তেমনি প্রস্তুরীভূত জৈব শিলা, কঙ্কাল, মানবদেহের সদৃশ্য প্রাণীর পরীক্ষা নিরীক্ষার প্রয়াসও অব্যাহত থাকে। ফলে কি হয়, নৃবিজ্ঞানের শরীর সম্বন্ধীয় জ্ঞান চর্চার অনেকগুলো শাখা প্রশাখা বিস্তৃত হয়, যেমন মানব জীবাশ্ম বিজ্ঞান, হাড়বিদ্যা, তুলনামূলক মানবদেহ প্রকৃতি তত্ত্ববিদ্যা, মনুষ্য জীববিজ্ঞান, মানব পার্থক্য নিরূপণ বা মানব পরিমাপবিদ্যা। অন্যদিকে সাংস্কৃতিক নৃবিজ্ঞান বিষয়ে মানসিক চিন্তাধারার ফলশ্রুতি হিসাবে মানুষ যা সৃষ্টি করেছে, যেমন জীবন সংগ্রামের জন্য তৈরি হাতিয়ার, জীবনযাত্রার বিভিন্ন উপকরণ, সামাজিক আদর্শ ও মূল্যবোধ, লিখিত অলিখিত আইন, ধর্ম, সাহিত্য, কলা, সব কিছুই মানুষের বিশ্বাস, মূল্যবোধ সব কিছু সাংস্কৃতিক নৃবিজ্ঞানের অংশ। আর ওই যে বললাম যে তোমার মানব জীবাশ্ম বিজ্ঞান, হাড়বিদ্যা বিজ্ঞান, তারপরে তোমার তুলনামূলক মানবদেহ প্রকৃতি তত্ত্ব, মনুষ্য জীববিজ্ঞান, মানব পার্থক্য নিরূপণ বা মানব পরিমাপ বিদ্যা, এগুলি হচ্ছে তোমার মানব জীববিজ্ঞানের অংশ। আর সাংস্কৃতিক নৃবিজ্ঞান তো তোমাদেরকে বললামই। আবার সাংস্কৃতিক নৃবিজ্ঞানের তিনটি প্রধান উপশাখাও রয়ে গেছে। যে সাংস্কৃতিক নৃবিজ্ঞানের তিনটি প্রধান উপশাখা আছে, তার মধ্যে একটি হচ্ছে তোমার একটি হচ্ছে মানবজাতি তত্ত্ব, প্রত্নতত্ত্ব, অপরটি হচ্ছে মানবজাতি তত্ত্ব, আরেকটি হচ্ছে ভাষা তত্ত্ব। এই সাংস্কৃতিক নৃবিজ্ঞান তিনটা ভাগে, একটা হচ্ছে আবারও বলছি প্রত্নতত্ত্ব, আরেকটি হচ্ছে তোমার মানবজাতি তত্ত্ব, আরেকটি হচ্ছে ভাষাতত্ত্ব। এই সাংস্কৃতিক নৃবিজ্ঞানকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে উপরে যে বর্ণনাটি দেখলাম, আমরা যে নৃবিজ্ঞানের পরিধি বিষয়বস্তু আলোচনা করলাম, আমরা এইটুকু আলোচনায় আমরা অন্তত বিজ্ঞানের পরিধি সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি, এবং আমরা যে বলতে পারি যে প্রথমত মানুষের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে পূর্ণ জ্ঞান দিয়ে থাকে নৃবিজ্ঞান। আর অন্যদিকে সাংস্কৃতিক নৃবিজ্ঞানের মানুষের আদিম সমাজ থেকে বর্তমান সমাজ পর্যন্ত বিভিন্ন স্তরের মাধ্যমে মানবজাতির ধারা, মানবজাতির ভাষা, লিখিত অলিখিত সেটা যেটাই হোক না কেন, এবং মানবজাতির উৎপাদন কৌশলের বিভিন্ন হাতিয়ার ও শিল্পকলার পূর্ণ বিবরণ দিয়ে থাকে। ইতিহাসের মতোই নৃবিজ্ঞান আমাদের আদিবাসী পূর্বপুরুষের জীবন প্রণালী, মানুষের সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধ, এছাড়া মানুষের উত্তরাধিকারী প্রথা, তাদের আইন কানুন সম্পর্কে আমাদেরকে মোটামুটি একটা জ্ঞান দিয়ে থাকে, আমরা মোটামুটি একটা ধারণা পাই। আবার নৃবিজ্ঞানের মাধ্যমে মানবজাতির ভাষার উৎপত্তি, কিভাবে মানুষ কিভাবে ইশারা থেকে ধীরে ধীরে বাক, অর্থাৎ মানুষ মুখে বলতে শুরু করলো, এবং সেই জটিল ভাষা থেকে বর্তমান যে সারা বিশ্বে নানান ধরনের ভাষার উদ্ভব হলো, সেটি এই নৃবিজ্ঞানের আলোচ্য বিষয়। এছাড়া মানুষের যে বিভিন্ন মূল্যবোধ, উত্তরাধিকারী প্রথা, তাদের আইন কানুন, এগুলো কিন্তু আমরা জানতে পারি। আবার নৃবিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায় এবং ভৌগোলিক কারণে যে মানুষের ওই যে বললাম যে ভাষার ভিন্নতা, ভাষার বিকাশ, এগুলো সম্পর্কে কিন্তু আমরা নৃবিজ্ঞান পাঠের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি। সংক্ষেপে আমরা এই কথাটা বলবো যে নৃতত্ত্ব আদিম মানুষের জীবন প্রণালী,
দৈহিক বৈশিষ্ট্য, ভাষা ইত্যাদি সম্পর্কে এক পরিপূর্ণ চিত্র আমাদের কাছে কিন্তু চোখের সামনে তুলে। আমরা যে এতক্ষণ যে আলোচনা করলাম, আমরা একটা পরিপূর্ণ চিত্র পেলাম যে নৃবিজ্ঞান মূলত কী ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করে। কাজেই নৃতত্ত্ব সামাজিক বিজ্ঞানের দিক দিয়ে সর্বকনিষ্ঠ হলেও অনেক ছোট, কিন্তু অনেকগুলো শাখা প্রশাখার মধ্যে নৃবিজ্ঞান কিন্তু অনেক কনিষ্ঠ একটি শাখা, কিন্তু একটি সমাজবিজ্ঞানে এর গুরুত্ব বা অবদান কোনো অংশে খাটো করে দেখবার নয়। তো যাই হোক, আমরা আজকের আলোচনায় মোটামুটি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে নৃবিজ্ঞান কী বিষয়টা নিয়ে আলোচনা করে সেটি বা তার পরিধি কতটুকু, এটা আমরা মোটামুটি আলোচনা করতে পেরেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই আজকের আলোচনা এখানেই শেষ করব। আশা করি তোমরা বিষয়টি অনুধাবন করতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমি নৃবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক, অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলোর সম্পর্ক নিয়ে একটু আলোচনা করতে চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা আজকে যে টপিকটি যেটা পড়িয়েছি সেটা তোমরা ভিডিওগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করবে এবং ভালোভাবে অনুধাবন করবার চেষ্টা করবে। তো সেই পর্যন্ত ভালো থেকো সকলে, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলো। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।